Hello everyone and welcome to our new episode for Project Management Learning Session. আজকের এপিসোডে আমরা প্রজেক্ট স্কোপ ম্যানেজমেন্ট নিয়ে কথা বলবো। আমরা আমাদের স্কোপ ম্যানেজমেন্টকে তিনটা পার্টে ভাগ করেছি। পার্ট 1 এ আমরা তিনটা টপিকস নিয়ে আলোচনা করব। ইনিশিয়ালি আমরা কিছু জেনারেল আইডিয়া দিব কিভাবে আমরা প্রজেক্টের ওভারঅল স্কোপ ম্যানেজমেন্টের কাজগুলো করে থাকি। সেকেন্ড টপিকসে আমরা আমাদের প্রজেক্ট স্কোপ ম্যানেজমেন্ট প্ল্যানটা কিভাবে ক্রিয়েট করি সেই সম্পর্কে কিছু আলোচনা করব। থার্ডলি আমরা আমাদের প্রজেক্টের স্টেক হোল্ডার অথবা অন্যান্য স্পন্সরদের কাছ থেকে কিভাবে রিকোয়ারমেন্টকে আমরা অ্যাকোমোডেট করব সেই সম্পর্কে আলোচনা করব পার্ট 1 এ। পার্ট 2 তে আমরা চারটা টপিকস নিয়ে কথা বলবো, কিভাবে আমরা আমাদের এগ্রিমেন্ট, কন্ট্রাক্ট এবং স্টেক হোল্ডারদের সাথে সাথে সব রিকোয়ারমেন্টকে অ্যাকোমোডেট করে আমরা প্রজেক্টের জন্য কিভাবে একটা স্কোপ স্টেটমেন্ট তৈরি করা যায় সেটা আমরা আলোচনা করব। কিভাবে আমরা অর্গানাইজেশনের স্ট্রাকচার, প্রজেক্টের স্ট্রাকচার অনুসারে কিভাবে আমরা আমাদের ওয়ার্কগুলোকে ব্রেকডাউন করে একটা ডাব্লিউএস ক্রিয়েট করতে হয় প্রজেক্টের জন্য সেই সম্পর্কে আলোচনা করব সেকেন্ড টপিকসে। থার্ড টপিকসে আমরা আমাদের যখন প্রজেক্ট এক্সিকিউশন হবে আমরা কিভাবে স্কোপকে আমাদের কাস্টমারকে ভ্যালিডেটেড করব সেই সম্পর্কে কিছুটা আইডিয়া দিব। এবং ফোর্থলি আমরা আমাদের প্রজেক্টের স্কোপকে কিভাবে কন্ট্রোল করবো উইদাউট এনি চেঞ্জ, কোনো অ্যাকশন আমাদেরকে নিতে হয় কিনা, কারেক্টিভ অ্যাকশন, কি ধরনের চ্যালেঞ্জেস থাকে সেই সম্পর্কে আলোচনা করব কন্ট্রোলিং স্কোপে। এই হলো পার্ট 2 চারটা টপিকস। পার্ট 3 তে আমরা মেইনলি ডিসফোকাস করব স্কোপ ম্যানেজমেন্টের কারেন্ট ট্রেন্ড, আমরা কিভাবে স্কোপ ম্যানেজমেন্টকে অ্যাডাপটিভ এনভায়রনমেন্ট কাজ করি সে সম্পর্কে একটা জেনারেল আইডিয়া দেওয়ার চেষ্টা করব পার্ট 3 তে। সো লেটস স্টার্ট আওয়ার ডিসকাশন উইথ পার্ট 1। পার্ট 1 এর প্রথমে আমরা প্রজেক্ট স্কোপ ম্যানেজমেন্ট সম্পর্কে কিছুটা ওভারঅল আইডিয়া নেওয়ার চেষ্টা করি। স্কোপ ম্যানেজমেন্ট হলো 10টা নলেজের একটি। এই স্কোপ ম্যানেজমেন্টে দুইটা প্রসেস গ্রুপে প্রসেস রয়েছে, একটা হলো প্ল্যানিং আর একটা হলো মনিটর অ্যান্ড কন্ট্রোল। প্ল্যানিং প্রসেসের মধ্যে ইনক্লুড আছে স্কোপ ম্যানেজমেন্ট প্ল্যান, কালেক্ট রিকোয়ারমেন্ট, ডিফাইন স্কোপ এবং ক্রিয়েট ডাব্লিউবিএস। মনিটর অ্যান্ড কন্ট্রোলে আছে ভ্যালিডেটেড স্কোপ এবং কন্ট্রোল স্কোপ। আমরা যখন আমাদের ন্যাচারালি চিন্তা করি আমরা স্কোপ ম্যানেজমেন্টের আলটিমেট উদ্দেশ্য হলো আমরা আমাদের প্রজেক্টের স্কোপটাকে ঠিক করা, স্কোপটা যাতে আমরা কাস্টমারকে প্রপারলি হ্যান্ড ওভার করতে পারি অথবা প্রপারলি ভ্যালিডেট করতে পারি কাস্টমার সাথে সেটা মেক শিওর করা, আমাদের স্কোপটা যাতে যখন এক্সিকিউশন চলছে কোনো কারণে বেশি করতে কোনো এডিশনাল কোনো কাজ করতে না হয় সেটা মেক শিওর করা। সো আমাদের স্কোপ ম্যানেজমেন্টের আলটিমেট গোল হলো স্কোপটা ফিক্স করা, সেই অনুসারে কাজ করা এবং সেই অনুসারে কাজটাকে আমাদের কাস্টমার কাছে হ্যান্ড ওভার দেওয়া। এটা আমাদের মেইন টার্গেট স্কোপ ম্যানেজমেন্টের। আমরা যখন প্রজেক্ট করি নর্মালি যেটা হয় যে আমরা একটা প্রোডাক্ট কাস্টমার কাছে ডেলিভারি করি। সো এই প্রোডাক্টটা ডেলিভারি করার মিনস হলো আমরা একটা স্পেসিফিক প্রোডাক্ট কাস্টমারকে দেই এবং এটাকে কমিশনিং এবং পাওয়ার অন করে এটাকে কাস্টমার নেটওয়ার্কে ইনক্লুড করে দিই অথবা কাস্টমারের জন্য ইউজেবল করে দিই। এখন এই প্রোডাক্টের জন্য কিছু স্পেসিফিক রিকোয়ারমেন্ট থাকে কাস্টমারের কাছে, সেই স্পেসিফিক রিকোয়ারমেন্টটাকে আমরা বলছি কাস্টমারের প্রোডাক্ট রিকোয়ারমেন্টস। এবং এই রিকোয়ারমেন্টটাকে ফুলফিল, এই প্রোডাক্টটাকে ডেলিভারি করার জন্য আমরা কিছু কাজ করে থাকি। সেটা হতে পারে ইনস্টলেশন সার্ভিস, সেটা হতে পারে যদি সফটওয়্যার হয় প্রোডাক্টটা তাহলে আমরা কোডিং করি অথবা ফিচার অ্যাড করার চেষ্টা করি, তাই না? তো যে কাজগুলো করি সেটাকে আমরা বলছি প্রজেক্টের স্কোপ। আর প্রোডাক্টের স্কোপ হলো যে আমরা আমাদের কাস্টমারের যে টেকনিক্যাল রিকোয়ারমেন্ট আছে অথবা প্রোডাক্ট রিকোয়ারমেন্ট আছে সেটাকে ফুলফিল করছি, যার মাধ্যমে সেটাকে আমরা বলছি প্রোডাক্ট স্কোপ। সো এখানে দুই ধরনের কথা বলা আছে। প্রোডাক্ট স্কোপ হলো যে আমি টেকনিক্যাল স্পেসিফিকেশন অথবা কাস্টমারের প্রোডাক্ট রিকোয়ারমেন্ট অনুসারে যে প্রোডাক্টটা ডেলিভারি করছি কাস্টমারকে সেটা হলো প্রোডাক্ট স্কোপের আন্ডারে থাকছে। আর এই প্রোডাক্টটাকে কাস্টমারকে ডেলিভারি করার জন্য আমরা যেই ধরনের কাজ করছি, যা কাজ করছি সেটাকে আমরা বলছি প্রজেক্ট স্কোপ। অনেক ক্ষেত্রে প্রজেক্ট স্কোপকে ওভারঅল আইডিয়া হিসেবে চিন্তা করা হয় যে ঠিক আছে এর মধ্যে আমরা প্রজেক্ট স্কোপ এবং প্রোডাক্ট স্কোপ ইনক্লুড থাকে, অনেক ক্ষেত্রে এটাকে সেপারেট করা হয়ে থাকে। নাও আমি যেটা ইনিশিয়ালি শুরু করেছিলাম যে প্রজেক্ট স্কোপ ম্যানেজমেন্টের বেসিক আন্ডারস্ট্যান্ডিংটা কি। বেসিক আন্ডারস্ট্যান্ডিংটা হলো যে আমাদেরকে ঠিক করতে হবে আমরা কোন কাজটা করব, কতটুকু করব, কোন কাজটা আমার স্কোপের মধ্যে নাই, কোন কাজটা আমার স্কোপের বাইরে এবং কোন কাজটা আমাকে অবশ্যই করতে হবে, কোন কাজটা আমি কখনোই করতে পারবো না। নর্মালি যেটা হয় যে আমরা যখন আমাদের অর্গানাইজেশনের প্রজেক্ট করি আমরা দেখি যে আমরা আমাদের কাস্টমার সাথে দুইটা বিষয় খুব বেশি মাত্রায় কনফ্লিক্ট জেনারেট হয়। একটা হলো কাস্টমার কিছু রিকোয়ারমেন্ট চাচ্ছে যেটা আমরা অ্যাকোমোডেট করতে পারছি না ডিউ টু প্রজেক্টের কন্ট্রাক্ট বাউন্ডারির কারণে। আরেকটা অনেক ক্ষেত্রে হয় যে কাস্টমার একটা টেস্ট করতে চাচ্ছে কোনো ফিচার অথবা কোনো ফাংশনালিটি, সেটা আমরা আমাদের যে লোকাল যে এনভায়রনমেন্ট আছে সেই এনভায়রনমেন্ট টেস্ট করতে পারছি না।
এই দুইটা কনফ্লিক্ট নর্মালি হয়ে থাকে। আমাদের চেষ্টা থাকবে স্কোপ ম্যানেজমেন্ট প্ল্যানটাকে এমনভাবে করার জন্য যাতে আমরা কাস্টমার কোনো রিকোয়ারমেন্টকে মেজর রিকোয়ারমেন্টকে আমরা বাদ না দিয়ে দিই। আবার কোনো টেস্ট আইটেমের রিকোয়ারমেন্টকেও আমরা যাতে কোনোভাবে অ্যাকসেপ্টেন্স ক্রাইটেরিয়ার বাইরে না রাখি। নর্মালি যেটা হয় যে কাস্টমার যখন প্রোডাক্টটাকে অ্যাকসেপ্ট করার চেষ্টা করে তখন সে কিছু টেস্ট প্রক্রিয়ার মধ্যে দিয়ে যায়, যেটা আমরা ভ্যালিডেট স্কোপের প্রসেসের মধ্যে থাকি। এখন কোনো কারণে আপনি যদি আপনার প্রজেক্টে এই দুইটা বেসিক আন্ডারস্ট্যান্ডিং হলো যে আপনি সবসময় দেখবেন যে আপনি সবসময় কাস্টমার সাথে কনফ্লিক্টিং একটা রিলেশনশিপ থাকে। সো আমাদের চেষ্টা থাকবে এই দুইটাকে অ্যাভয়েড করার জন্য। কোনোভাবেই কাস্টমারের কোনো রিকোয়ারমেন্ট আমরা আমাদের স্কোপের বাইরে রাখবো না, অথবা যদি রাখতেই হয় তাহলে আমরা চেষ্টা করবো কাস্টমারের এটা অ্যাকনোলেজ নিয়ে নিতে যে ঠিক আছে এটা আমাদের প্রজেক্টের বাউন্ডারির বাইরে আছে। সেকেন্ড হলো যে আমার কাস্টমার যে টেস্ট রিকোয়ারমেন্ট বা টেস্ট অ্যাকসেপ্টেন্স ক্রাইটেরিয়া আছে প্রজেক্টের, সেটাকে কাস্টমার অ্যাকসেপ্টেন্স নিয়ে নেওয়া, সো দ্যাট আমাদের যখন ভ্যালিডিটি স্কোপ প্রসেস করছে সেটা করতে কোনো সমস্যা না হয়ে থাকে। আরেকটা কনসেপ্টে যেটা কথা বলা হচ্ছে সেটা হচ্ছে আপনি যখন প্রজেক্ট করবেন আপনি দেখবেন যে আপনি নিয়ার টার্ম অথবা আপনার সামনে কতটুকু কাজ করে কিছু কাজের ক্ষেত্রে আপনার স্কোপ সম্পর্কে ক্লিয়ার আইডিয়া আছে, কিন্তু ভবিষ্যতে একটু ফার অ্যাওয়েতে আপনার কাছে এই কমপ্লিট ডাটা নেই যে আপনার কাজটা কোন কাজটা কিভাবে করবেন। সেক্ষেত্রে আপনি যেটা করতে পারেন যে আপনি হয়তো ফার্স্ট ইনক্রিমেন্টের মধ্যে কিছুটা অ্যাডাপ্টিভ অ্যাপ্রোচের মধ্যে যেতে পারেন, যাতে ফার্স্ট ইনক্রিমেন্টে আপনি ওই সব ইনফরমেশনগুলোকে না রেখে একটা প্রোডাক্ট ডেলিভারি করার চেষ্টা করা যেতে পারে। সো এই আইডিয়াগুলো আপনাকে মাথায় নিতে হবে। এই আইডিয়া মাথায় নিয়ে আপনাকে আপনার স্কোপ ম্যানেজমেন্টের ফাংশনালিটিটাকে কমপ্লিট করার চেষ্টা করতে হবে। ঠিক আছে? সো আমি দুইটা জিনিস নিয়ে খুবই কনসার্ন, সেটা হলো যে আমাদের প্রজেক্ট আমরা যখন অ্যাকচুয়াল রিয়েল লাইফে কাজ করি। আচ্ছা আমার তো লাইভে আবার এখান থেকে শুরু হয়। সো আমি আগে যেটা বলছিলাম স্কোপ ম্যানেজমেন্ট সম্পর্কে, সেই কথাটি একটু আবার রিপিট করছি। স্কোপ ম্যানেজমেন্টের মেজর ফান্ডামেন্টাল ওয়ার্ক হচ্ছে আপনি ফার্স্টে স্কোপটাকে ফিক্স করবেন, সেই অনুসারে স্কোপটা কাস্টমারকে দেওয়ার চেষ্টা করবেন। এখন আপনি যখন প্রজেক্টের কাজ করছেন আপনি ডেফিনেটলি এই জিনিসটা ফেস করছেন যে কাস্টমার এসে আপনাকে বলছে কেন আপনি এই কাজটা করলেন, অথবা কাস্টমার কেন আপনাকে এসে বলছে আমাকে এই কাজটা করে দিতে হবে, কিন্তু যেটা আপনি যখন প্ল্যানিং করছেন তখন এটাকে অ্যাকোমোডেট করার চেষ্টা করেন। এটা একটা কনফ্লিক্ট কাস্টমার সাথে হয়ে থাকে। সেকেন্ড আরেকটা বিষয় কনফ্লিক্ট হয়ে থাকে কাস্টমার অনেক সময় যখন আপনি কাস্টমারকে অ্যাকসেপ্টেন্স একটা ডেলিভারেবলকে অ্যাকসেপ্টেন্স এর জন্য গেছেন, কাস্টমার হয়তো আপনাকে বলল যে আপনাকে সেভারাল অ্যাডিশনাল টেস্ট আইটেম হিসেবে আপনাকে অনেকগুলো টেস্ট আইটেম করতে বলল, যেটা আপনি ফুলফিল করতে পারছেন না। এই দুইটা কনফ্লিক্ট সবসময় হয়। এটাকে অ্যাভয়েড করার জন্য আমরা চেষ্টা করবো স্কোপ ম্যানেজমেন্ট প্ল্যানটাকে এমনভাবে করার জন্য যাতে এটা ক্লিয়ারলি ডিফাইন করা থাকবে কোন কাজটা আমরা প্রজেক্টের মধ্যে করব, কোন কাজটা আমরা প্রজেক্টের বাইরে করব। এটা অনেকটা প্রেডিক্টিভ অ্যাপ্রোচের মতো হয়ে যায় যে আমরা সবকিছু ফিক্স করে ফেলছি বিফোর হেড। যদি আপনি সেই কাজটা না করতে পারেন তখন আপনাকে অ্যাডাপটিভ অ্যাপ্রোচে যেতে হবে, যেখানে কাস্টমারের যে চেঞ্জ রিকোয়ারমেন্টগুলো আছে সেগুলোকে অ্যাকোমোডেট করার চেষ্টা করা যেতে পারে। সো এই আইডিয়াটা আপনাকে নিতে হবে যে ইদার আপনি স্কোপটাকে ফিক্স করে ফেলছেন, অথবা আপনি যদি স্কোপ ফিক্স করতে পারছেন না তখন আপনি চেষ্টা করবেন যে আইটারেশন শুরু করে দেওয়া, একটা আইটারেশন কিছু প্ল্যান করে একটা আইটারেশন শুরু করে দেওয়া কাস্টমার কাছে, কাস্টমারের এঙ্গেজমেন্ট বাড়ানো যাতে আপনার কাস্টমারের রিয়েল রিকোয়ারমেন্টটাকে আপনি জানতে পারেন, অথবা স্টেক হোল্ডারদের রিয়েল রিকোয়ারমেন্টটা আপনি জানতে পারেন। সো আপনাকে অ্যাডাপটিভ অ্যাপ্রোচে যেতে হতে পারে। অনেক ক্ষেত্রে যেটা হয় যে আপনি কিছুটা মিক্সড অ্যাপ্রোচে থাকেন, কিছু কিছু স্কোপের ক্ষেত্রে আপনার ক্লিয়ার ডিফাইন করা আছে, সো আপনি তখন প্রেডিক্টিভ অ্যাপ্রোচে ওগুলোকে প্ল্যান করছেন। যে স্কোপগুলোকে আপনি মনে হচ্ছে যে সার্টেন না, সেগুলোকে আপনি অ্যাডাপটিভ অ্যাপ্রোচে যেতে পারেন। সো এই কনসেপ্টগুলো আপনাকে মাথায় রাখতে হবে। আমার মূল উদ্দেশ্য হলো যে আমরা যতটুকুই কাজ করি যাতে আমি কাস্টমার অ্যাকসেপ্টেন্স নিয়ে ততটুকু কাজ করি। আমরা একটা জিনিস বিল্ড করার পরে যদি কাস্টমার বলে যে না আমার এটা নেসেসারি না, তাহলে আপনার লসটা কিন্তু অনেক বেশি হবে। সো আমাদের এটাকে অ্যাভয়েড করার চেষ্টা করতে হবে। ঠিক আছে? এই কয়েকটা জিনিস আপনাকে মাথায় রাখতে হবে। সো আমরা শুরু করি আমাদের প্রসেসগুলো নিয়ে ডিসকাস করা। আমরা জেনারেল আইডিয়া এতটুকুই পেলাম। লেটস স্টার্ট উইথ ডেভেলপিং স্কোপ ম্যানেজমেন্ট প্ল্যান। সো আমরা যে ডিসকাশনটা করলাম স্কোপ ম্যানেজমেন্ট প্ল্যান, সো আমরা কি করব, আমাদের স্কোপ ম্যানেজমেন্টটা কিভাবে করব সেই কাজের একটা আইডিয়া গাইডলাইন আমরা স্কোপ ম্যানেজমেন্টের মধ্যে থাকবে। এখন আমি যদি এই টোটাল গাইডলাইনটাকে প্রপারলি দিতে চাই তাহলে আমার হাতে কি কি থাকা লাগবে, বা আমার হাতে এখন কি কি আছে। আপনি যখন স্কোপ ম্যানেজমেন্ট প্ল্যান স্কোপ ম্যানেজমেন্ট করছেন, তার মানে আপনি এখন প্ল্যানিং প্রসেসে আছেন। আপনার হাতে কি আছে? আপনার হাতে আছে ইনিশিয়ালাইজেশন প্রসেসে যেই কাজগুলো হয়েছে সেগুলো সম্পর্কে আপনার একটা আইডিয়া আছে।
আরেকটা আছে হলো আপনার প্রজেক্ট ম্যানেজমেন্ট প্ল্যানটা আছে। সো আপনার কাছে ইনিশিয়ালাইজেশন প্রসেসের কিছু আউটপুট আছে, আপনার কাছে প্রজেক্ট ম্যানেজমেন্ট প্ল্যান আছে, আপনার কাছে আপনার অর্গানাইজেশন কিছু লেসন লার্ন হিস্টোরিক্যাল ইনফরমেশন আছে, আপনার হয়তো এনভায়রনমেন্ট কিছু টুলসও আছে যেগুলো আপনার হেডকোয়ার্টার আপনাকে দিয়েছে, সেগুলো নিয়ে আপনি কিন্তু আপনার স্কোপ ম্যানেজমেন্ট প্ল্যানটা করবেন। সো আপনার কাছে আছে প্রজেক্ট ইনিশিয়ালাইজেশন প্রসেস থেকে আপনি পেয়েছেন প্রজেক্ট চার্টার, আপনি পেয়েছেন স্টেক হোল্ডার রেজিস্টার, এগুলো আপনার কাছে আছে। প্রজেক্ট ম্যানেজমেন্ট প্ল্যান হয়তো কমপ্লিট না, কিন্তু আপনার কাছে একটা গাইডলাইন আছে যে আপনি স্কোপ ম্যানেজমেন্ট প্ল্যানটা কিভাবে করবেন। কারণ এই প্রজেক্ট ম্যানেজমেন্ট প্ল্যানে কিন্তু একটা সাবসিডিয়ারি প্ল্যান হলো স্কোপ ম্যানেজমেন্ট প্ল্যান, এবং প্রজেক্ট ম্যানেজমেন্ট প্ল্যানের সাবসিডিয়ারি প্ল্যান হলো কোয়ালিটি ম্যানেজমেন্ট প্ল্যান। এই কোয়ালিটি ম্যানেজমেন্ট থেকে কিন্তু আপনি কিছু আইডিয়া পাবেন আপনার প্রজেক্টের ক্লিয়ার রিকোয়ারমেন্টের জন্য। যদি এটা কমপ্লিট না, কারণ কোয়ালিটি ম্যানেজমেন্ট কখনোই কমপ্লিট হবে না যতক্ষণ পর্যন্ত না স্কোপ ম্যানেজমেন্ট প্ল্যান কমপ্লিট হবে, রাইট? সো এগুলা অনেকটা টু অ্যান্ড ফ্রো, ব্যাক অ্যান্ড ফ্রো নিয়ে কাজ করতে হয়। কিছুটা আইটারেটিভ, আপনি যখন একটা জিনিস ফিক্স করছেন তখন আরেকটা প্রসেস শুরু হয়, তারা আবার প্যারালালি ওভারল্যাপিংও কাজ কাজ করতে পারে। বাট এনি হাউ, আপনাকে মাথায় রাখতে হবে এই জিনিসগুলো আপনার হাতে আছে। এই জিনিসগুলোকে নিয়ে আপনি আপনার টিমের সাথে ডিসকাশন করে, অ্যানালাইসিস করে, মিটিং করে, স্টেক হোল্ডারদের সাথে মিটিং করে, এক্সপার্টিসদের সাথে মিটিং করে একটা স্কোপ ম্যানেজমেন্ট প্ল্যান ফাইনালাইজ করবেন, যেখানে ডিটেল থাকবে যে আপনি কিভাবে আপনার স্কোপকে ফাইনাল করবেন, কিভাবে আপনি আপনার স্টেক হোল্ডারদের কাছে রিকোয়ারমেন্ট কালেক্ট করবেন, কিভাবে আপনার আপনার স্কোপকে ডিফাইন করবেন, আপনি ডাব্লিউবিএস ক্রিয়েট করবেন, কিভাবে আপনি আপনার স্কোপকে ভ্যালিডেট করবেন কাস্টমার কাছে, কিভাবে আপনি আপনার স্কোপকে কন্ট্রোল করবেন যখন এক্সিকিউশন চলতেছে। সো এই আন্ডারস্ট্যান্ডিংটা ক্লিয়ারলি থাকবে স্কোপ ম্যানেজমেন্ট প্ল্যানের মধ্যে। পাশাপাশি আরেকটা জিনিস হলো যে যেহেতু আপনি আপনার স্টেক হোল্ডারদের সাথে রিকোয়ারমেন্ট কালেক্ট করার প্রয়োজন হচ্ছে আপনার স্টেক হোল্ডার অনেক সময় অনেকগুলো রিকোয়ারমেন্ট দিচ্ছে, যেটা আমি আগেও বলেছিলাম এটা খুবই কমন যে সামওয়ে সামহাও যখন আপনি এক্সিকিউশন করছেন, কোনো না কোনো স্টেক হোল্ডার এসে বলছে আপনি এটা এইভাবে করলেন কেন, আপনি তো এটা এইভাবে করবেন, রাইট? সো যাতে আপনি আপনার কাস্টমারের রিকোয়ারমেন্টগুলোকে প্রপারলি ডকুমেন্ট করতে পারেন, ট্র্যাক করতে পারেন, কে কখন কোন রিকোয়ারমেন্টটা দিয়েছিল, কেন দিয়েছিল, কতটুকু আপনি করবেন বলে ফাইনাল করছেন, সেই সম্পর্কে একটা ডিটেল আন্ডারস্ট্যান্ডিং আপনার থাকা লাগবে। সেটা আপনার থাকবে রিকোয়ারমেন্ট ম্যানেজমেন্ট প্ল্যানের মধ্যে। ওকে, সো এই হলো প্ল্যান স্কোপ ম্যানেজমেন্টের ওভারঅল আইডিয়া। আরেকটা জিনিস আমি যেটা কিছুক্ষণ আগেও ডিসকাস করেছি, আপনাকে ডেফিনেটলি মাথায় রাখতে হবে আপনি কোন অ্যাপ্রোচে আসছেন, আপনি কি প্রেডিক্টিভ অ্যাপ্রোচে আসছেন নাকি আপনি অ্যাডাপটিভ অ্যাপ্রোচে আসছেন, আপনি আপনার স্কোপকে ক্লিয়ারলি আইডেন্টিফাই করতে পারছেন নাকি আপনি আপনার স্কোপকে পার্শিয়ালি আইডেন্টিফাই করে কাজটা শুরু করছেন, তারপরে পরবর্তী আইটারেশন অথবা পরবর্তী ইনক্রিমেন্টে আপনি আপনার প্রোডাক্ট সম্পর্কে মোর আইডিয়া নিয়ে তারপর পরবর্তী ইনক্রিমেন্টটাকে করার চেষ্টা করছেন। এটাও আপনার মাথায় রাখা লাগবে। ওকে, এই হলো ওভারঅল প্ল্যান স্কোপ ম্যানেজমেন্ট। আমরা জেনারেল আইডিয়াটা বললাম। এখন আমি যদি পিএমবকের ভাষা বলি, পিএমবকে ইনপুট, টুলস অ্যান্ড টেকনিক অ্যান্ড আউটপুট দেওয়া আছে, যেটা আমরা রিপ্রেজেন্ট করি আইটিটিও হিসেবে। ইনপুটে বলা আছে, যেহেতু আমি বললাম যে এটা আমার হাতে কি আছে, আমার হাতে আছে প্রজেক্ট চার্টারটা। প্রজেক্ট ম্যানেজমেন্ট প্ল্যানের থেকে আমি কোয়ালিটি ম্যানেজমেন্ট সম্পর্কে কিছুটা গাইডলাইন পাই, প্রজেক্ট লাইফ সাইকেলটা কেমন হবে, ডেভেলপমেন্ট অ্যাপ্রোচ কি প্রেডিক্টিভ হবে নাকি অ্যাডাপটিভ হবে সেই সম্পর্কে আইডিয়া পাবো। আমরা আমাদের অর্গানাইজেশন এনভায়রনমেন্টাল থেকেও কিছু ডাটা পাবো, মার্কেট প্লেস কন্ডিশনে কি কি ইনফরমেশন আছে এই স্কোপ ম্যানেজমেন্ট প্ল্যান সম্পর্কে। এই প্রজেক্টের জন্য অর্গানাইজেশন আপনাকে হিস্টোরি ইনফরমেশন থেকে, লেসন লার্ন থেকে আপনাকে কিছু ডাটা দিবে, যেটার মাধ্যমে আপনি আপনার এক্সপার্টিস নিয়ে আপনার টিমের সাথে মিটিং করে, অ্যানালাইসিস করে আপনি প্রজেক্টের জন্য একটা স্কোপ ম্যানেজমেন্ট প্ল্যান ক্রিয়েট করবেন এবং রিকোয়ারমেন্ট ম্যানেজমেন্ট প্ল্যান ক্রিয়েট করবেন। সো আমরা যদি একটু গো থ্রু করি, আমরা ইনপুটে প্রজেক্ট চার্টার আছে, প্রজেক্ট চার্টার থেকে আমরা প্রজেক্টের পারপাস, হাই লেভেল রিকোয়ারমেন্টস, অ্যাজাম্পশন কি কি ছিল, কনস্ট্রেন্ট কি কি ছিল সে সম্পর্কে আইডিয়া পাবো। প্রজেক্ট ম্যানেজমেন্ট প্ল্যান স্পেশালি কোয়ালিটি ম্যানেজমেন্ট সম্পর্কে কিছুটা, কোয়ালিটি স্ট্যান্ডার্ড পলিসি কি হবে, কোন মেথোডোলজি আপনি অ্যাকসেপ্টেন্স ক্রাইটেরিয়া সিলেক্ট করবেন, সেটা সম্পর্কে একটা আন্ডারস্ট্যান্ডিং পাবো কোয়ালিটি ম্যানেজমেন্ট প্ল্যান থেকে। প্রজেক্ট লাইফ সাইকেল ডেসক্রিপশনে আমরা আমাদের প্রজেক্টটাকে ফেজে ভাগ করবো কিনা এটা সম্পর্কে একটা আন্ডারস্ট্যান্ডিং পাওয়া যাবে। আর ডেভেলপমেন্ট অ্যাপ্রোচটা কি হবে, প্রেডিক্টিভ নাকি অ্যাডাপটিভ, সেই সম্পর্কে আমরা প্রজেক্ট ম্যানেজমেন্ট প্ল্যান থেকে পাবো। যেটা আমরা বলেছিলাম যে আপনার অর্গানাইজেশনে এন্টারপ্রাইজ এনভায়রনমেন্টাল ফ্যাক্টরস আছে, সেখান থেকে আপনি কি পেতে পারেন আপনার এই প্রসেসটা করার জন্য। হতে পারে যে আপনাকে সে কালচার দিবে, পার্সোনাল যে অ্যাডমিনিস্ট্রেশন আছে সেই সম্পর্কে আইডিয়া দিবে, মার্কেট প্লেস কন্ডিশন সম্পর্কে আইডিয়া দিবে, অর্গানাইজেশনাল প্রসেস অ্যাসেট এখানে আপনার পলিসি এবং গাইডলাইন দিবে, হিস্টোরিক্যাল ইনফরমেশন থেকে লেসন লার্ন দিবে, যাতে আপনি প্রপারলি আপনার স্কোপ ম্যানেজমেন্ট প্ল্যানটা করতে পারেন। টুলস অ্যান্ড টেকনিক আমি বলেছি, এক্সপার্ট জাজমেন্ট ডেফিনেটলি আপনার হাতে খুব বেশি অপশন নেই এক্সপার্টিসকে আলোচনা করার। তার মানে আপনি সাবজেক্ট ম্যাটার এক্সপার্টের কাছ থেকে গাইডলাইন নেবেন যে আমি আপনার প্রজেক্টের জন্য কিভাবে
সে আপনার প্রজেক্টে কিভাবে একটা স্কোপ ম্যানেজমেন্ট প্ল্যান ক্রিয়েট করতে পারে। আপনাকে ডাটা অ্যানালাইসিস করতে হবে, সেটা শুধুমাত্র আপনি করবেন না, আপনার টিম সহ করবেন। আপনি দেখবেন যে কোন কোন ধরনের অল্টারনেটিভ আছে, কোনো ওয়ে আছে কিনা, ডিফারেন্ট কোন টেকনিকের মাধ্যমে আপনার কাস্টমার কাছ থেকে রিকোয়ারমেন্ট কালেক্ট করবেন, কোন ডকুমেন্ট আপনি ইউজ করবেন রিকোয়ারমেন্টটাকে রেকর্ডেড রাখার জন্য, আপনি কিভাবে রিকোয়ারমেন্ট থেকে আপনি কিভাবে স্কোপকে ডিফাইন করবেন, কতটুকু লেভেল পর্যন্ত আপনি নামবেন ওয়ার্ক প্যাকেজ পর্যন্ত যাওয়ার জন্য, এই সম্পর্কে আন্ডারস্ট্যান্ডিং দেওয়া থাকবে। আন্ডারস্ট্যান্ডিং আপনি নেওয়ার চেষ্টা করবেন, ডকুমেন্ট অ্যানালাইসিস করে, কিছু অল্টারনেটিভ অ্যানালাইসিস করে, এক্সপার্টের সাথে আলোচনা করে। ওকে, সো এই দুইটা কাজ করতে গেলে আপনাকে ডেফিনেটলি মিটিং করতে হবে। সো মিটিং ইজ অলসো ওয়ান কাইন্ড অফ অ্যাক্টিভিটিস। আপনাকে মেনটেন করতে হবে, কিছু ফ্যাসিলিটি অ্যারেঞ্জ করতে হবে। এটাও প্রজেক্ট ম্যানেজার, পার্ট অফ প্রজেক্ট ম্যানেজারের জব। ঠিক আছে, এই টুলস অ্যান্ড টেকনিক অ্যাপ্লাই করে আপনি যে আউটপুটটা পাবেন সেটা হলো স্কোপ ম্যানেজমেন্ট প্ল্যান, যেখানে ডিফাইন করা থাকবে কিভাবে আপনি আপনার প্রজেক্টকে ডিফাইন করবেন, স্কোপকে ডিফাইন করবেন, কিভাবে ভ্যালিডেট করবেন, কিভাবে প্ল্যান করবেন, কিভাবে মনিটর করবেন, কিভাবে চেঞ্জ রিকোয়েস্টকে অ্যাকোমোডেট করবেন, কিভাবে আপনি আপনার স্কোপ স্টেটমেন্টটা তৈরি করবেন, কিভাবে আপনার প্রজেক্টের জন্য স্কোপ বেসলাইন অ্যাপ্রুভাল নেবেন আপনার স্টেক হোল্ডারের কাছ থেকে, আপনার স্পন্সরের কাছ থেকে। এই ডিটেল লেখা থাকবে স্কোপ ম্যানেজমেন্ট প্ল্যানে। রিকোয়ারমেন্ট ম্যানেজমেন্ট প্ল্যানে আসলে আপনি কোন রিকোয়ারমেন্টটা কে আপনাকে কখন দিয়েছে, কোন স্কোপের জন্য দিয়েছে, কখন এটা ভ্যালিডেট করা যাবে, কখন এটা অবসোলেট হয়ে যাবে, এই সম্পর্কে ডিটেল আইডিয়া থাকবে হলো রিকোয়ারমেন্ট ম্যানেজমেন্ট প্ল্যানে। ওকে, সো দিস ইজ দ্য ফার্স্ট প্রসেস অফ স্কোপ ম্যানেজমেন্ট প্ল্যান। এই প্রসেস থেকে আমরা দুটো জিনিস পেলাম, একটা হলো স্কোপ ম্যানেজমেন্ট প্ল্যান, আর হলো রিকোয়ারমেন্ট ম্যানেজমেন্ট প্ল্যান। লেটস স্টার্ট উইথ কালেক্ট প্রজেক্ট রিকোয়ারমেন্টস। বেসিক্যালি এটাও খুবই ইন্টারেস্টিং একটা প্রসেস, কারণ কালেক্ট রিকোয়ারমেন্ট, আমরা আসলে রিকোয়ারমেন্ট কার কাছ থেকে কালেক্ট করব? আমরা কালেক্ট করব আমার যে প্রজেক্টের স্পন্সর আছে, অথবা আমার যে প্রজেক্টের কি স্টেক হোল্ডার আছে তাদের কাছ থেকে। আপনি এই কি স্টেক হোল্ডার লিস্টটা কখন পাবেন, কার কাছ থেকে পাবেন? আপনি পাবেন আইডেন্টিফাই স্টেক হোল্ডার প্রসেস থেকে, যারা আপনাকে স্টেক হোল্ডার একটা রেজিস্টার দিবে, যে স্টেক হোল্ডার রেজিস্টারে আপনি তখন পর্যন্ত প্রজেক্টের যে নন স্টেক হোল্ডার আছে সেই সম্পর্কে আইডিয়া নেবেন, এবং তার কাছ থেকে আপনি চেষ্টা করবেন রিকোয়ারমেন্ট কালেক্ট করার জন্য। এখন কোন ধরনের রিকোয়ারমেন্ট আপনি কালেক্ট করার চেষ্টা করবেন? একটা পার্টিকুলার রিকোয়ারমেন্ট আছে আপনার প্রোডাক্টের জন্য কিছু অ্যাপ্লিকেবল হয়, কোনো কোনো রিকোয়ারমেন্ট আছে আপনার প্রজেক্টের স্কোপের জন্য অ্যাপ্লিকেবল হয়, কোনো কোনো রিকোয়ারমেন্ট আছে যেটা আপনার যে কন্ট্রাক্ট আছে সেই কন্ট্রাক্টের সাথে ডিফার করে, কোনো কোনো রিকোয়ারমেন্ট আছে কন্ট্রাক্টের সাথে অ্যাকোমোডেট করা যায়। আপনার যেটাই হোক না কেন, আপনার মেইন কাজ হলো আপনি আপনার কাস্টমার কাছে রিকোয়ারমেন্টকে কালেক্ট করবেন। সব রিকোয়ারমেন্ট আপনি আপনার প্রজেক্টের জন্য স্কোপ বেসলাইনে ঢুকাবেন কিনা সেটা ডিফারেন্ট ডিসকাশন। আপনার এই প্রসেসের মেজর কাজ হলো আপনি আপনার কাস্টমার কাছে রিকোয়ারমেন্টকে কালেক্ট করবেন। এখন আপনি আপনার হাতে এখন কি আছে? আপনি যখন কালেক্ট রিকোয়ারমেন্ট করছেন, এটা একটা প্ল্যানিং প্রসেস। আপনার হাতে আছে, আমি আবারও বলছি, যেহেতু এটা প্ল্যানিং প্রসেস, আপনার হাতে আছে তিনটা জিনিস, আপনার হাতে তিনটা না, পাঁচটা জিনিস আপনার হাতে কমন। একটা হলো ইনিশিয়ালাইজেশন যে প্রসেস হয়েছে, যেখানে দুইটা প্রসেস ছিল। একটা হলো প্রজেক্ট ডেভেলপ প্রজেক্ট চার্টার, যেটার আউটপুট ছিল প্রজেক্ট চার্টার, আর একটা হলো অ্যাজাম্পশন লগ, আর আইডেন্টিফাই স্টেক হোল্ডার, যেটার আউটপুট হলো স্টেক হোল্ডার রেজিস্টার। ওকে, সো এই তিনটা ডকুমেন্ট আপনার কাছে আছে। আপনার কাছে প্রজেক্ট ম্যানেজমেন্ট প্ল্যান আছে, আপনার কাছে এন্টারপ্রাইজ এনভায়রনমেন্টাল ফ্যাক্টরস আপনার অর্গানাইজেশনের জন্য কাছ থেকে পাবেন, আরেকটা হলো আপনার অর্গানাইজেশনের ওপি আছে, আপনার অর্গানাইজেশন লেসন লার্ন আছে, যে সিমিলার প্রজেক্টে সে কিভাবে কালেক্ট রিকোয়ারমেন্ট করছে, আপনি এই লেসনটা নিতে পারেন। ঠিক আছে, এই কয়টা জিনিস কিন্তু খুবই কমন, আপনার কাছে তো আছে। এছাড়া আপনার এই 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 প্রসেসের জন্য কোন জিনিসটা কাজে লাগতে পারে? আপনার যদি কাস্টমার সাথে কোনো এগ্রিমেন্ট কন্ট্রাক্ট হয়ে থাকে, সেটা আপনি চাইলে আপনার যে বিজনেস অ্যানালাইসিসের সময় যে ডকুমেন্টটা আসছে, বিজনেস ডকুমেন্ট, সেই ডকুমেন্টটা আপনি আপনার কাছে রাখতে পারেন, যাতে আপনি ভেরিফাই করতে পারেন যেটা কাস্টমার বলছে এই রিকোয়ারমেন্টটা আপনার প্রজেক্টে ইনক্লুড করা যাবে কিনা। ঠিক আছে, এটা হলো মোটামুটি ওভারঅল একটা আইডিয়াস যে আপনার হাতে কি আছে। এখন আপনি কি করবেন আসলে? আপনি আপনি কোন প্রক্রিয়াতে আপনি কাস্টমারের কাছ থেকে ইনফরমেশনগুলো নেবেন? এর জন্য অনেক ধরনের টুলস আছে, ডাটা গ্যাদারিং টুলস আছে। আমরা এটা সম্পর্কে একটু আইডিয়া নেওয়ার চেষ্টা করব, যে যে আপনি যখন এরকম একটা সিচুয়েশন থাকবে যেখানে আপনাকে এভলুয়েট করতে হবে, ফাইনালাইজ করতে হবে কাস্টমারের রিকোয়ারমেন্ট, অথবা কোনো কোনো স্পেসিফিক ইস্যুস প্রবলেমের কিছু ডাটা কালেক্ট করার প্রয়োজন হবে, তখন আপনি কোন প্রসেসে বা কোন মেথোডোলজি অ্যাপ্লাই করলে আপনি খুব সহজে কাজটা করতে পারেন সেই সম্পর্কে আলোচনা করব। এর জন্য অনেক ধরনের টুলস আছে, সেই টুলসগুলো নিয়ে আমরা কথা বলার চেষ্টা করব। সো ফাইনালি আমরা যখন আমাদের কাছে যেটা আছে, আমাদের টুলস অ্যান্ড টেকনিকগুলো অ্যাপ্লাই করার পরে আমরা আউটপুট হিসেবে যেটা পাবো সেটা হলো একটা রিকোয়ারমেন্ট ডকুমেন্টেশন পাবো, যেখানে ক্লিয়ারলি স্টেট থাকবে কাস্টমারের কোন রিকোয়ারমেন্টটা কখন
তার কোন প্রোডাক্টের জন্য কোন সময়ের জন্য লাগবে। এটা হলো রিকোয়ারমেন্ট ডকুমেন্টেশনে ক্লিয়ারলি থাকবে। আরেকটা ডকুমেন্ট পাবো সেটা হলো রিকোয়ারমেন্ট ট্রেসেবিলিটি ম্যাট্রিক্স। বেসিক্যালি আমরা কালেক্ট রিকোয়ারমেন্টে যেসব টুলস অ্যান্ড টেকনিকগুলো ইউজ করি তার কিছু অ্যাক্টিভিটিস আছে। সেই অ্যাক্টিভিটিসগুলোকে আমরা জেনারেলাইজ আকারে যদি প্রকাশ করতে চাই তাহলে আমরা অনেকটা এরকম পাবো। কেন আমাকে এই জেনারেলাইজ আইডিয়াটা আপনাদেরকে বলতে হচ্ছে, কারণ হলো যে আমরা সিমিলার থিংস বেসিক্যালি আমরা অন্য অন্য প্রসেসেও পাবো। তো আমরা যদি আমার আইডিয়াটা থাকে যে আমি আমি একটা একটা আননোনকে কিভাবে কালেক্ট করি রিকোয়ারমেন্টকে এবং সেটাকে অ্যাকোমোডেট করার চেষ্টা করি বাই থ্রো সাম মেথোডোলজিস, সেই মেথোডোলজিটা সম্পর্কে একটা জেনারেল আন্ডারস্ট্যান্ডিং দেওয়ার চেষ্টা করা হয়েছে। বাস বেসিক্যালি এটা কখন অ্যাপ্লিকেবল হয়, যখন আপনার অনেক ধরনের রিকোয়ারমেন্ট আপনি জানেন না, আপনার রিকোয়ারমেন্ট সম্পর্কে ক্লিয়ার আইডিয়া নেই, আপনার প্রজেক্ট সম্পর্কে অথবা আপনার প্রজেক্টের রিস্ক সম্পর্কে আপনার ক্লিয়ার আইডিয়া নাই, আপনার স্টেক হোল্ডার সম্পর্কে ক্লিয়ার আইডিয়া নাই, তখন আপনি এই প্রসেসটাকে ফলো করতে পারেন। তো বেসিক্যালি প্রতিটা অ্যাক্টিভিটির ক্ষেত্রেই অনেকগুলো টুলস অ্যান্ড টেকনিক থাকে যেগুলো আপনাকে আপনাকে কালেক্ট করতে হবে, যেগুলো আপনার সম্পর্কে আইডিয়া থাকা লাগবে। সো আমরা কালেক্ট রিকোয়ারমেন্ট প্রসেস যখন করব তখন আমরা কিছু টুলস অ্যান্ড টেকনিক সম্পর্কে আইডিয়া নিব, বাকিগুলো পরবর্তী প্রসেস যখন করব তখন আমাদের আইডিয়াটা আসবে। এর মধ্যে ফার্স্ট অ্যাক্টিভিটিসটা হলো ডাটা গ্যাদারিং। বেসিক্যালি ডাটা গ্যাদারিং মিনস হলো আপনি আপনার স্টেক হোল্ডারের কাছ থেকে অথবা আপনি আপনার এক্সপার্টের কাছ থেকে, আপনি আপনার এক্সপিরিয়েন্স থেকে, আপনি আপনার কন্ট্রাক্টের ক্লজ থেকে অথবা কন্ট্রাক্টের রাইট আপ থেকে আপনি আপনার রিকোয়ারমেন্টটাকে ডকুমেন্টেড করবেন অথবা আপনি আপনার রিকোয়ারমেন্টকে কালেক্ট করবেন থ্রু ডাটা গ্যাদারিং প্রক্রিয়া। এখন এই ডাটা গ্যাদারিং এ অনেক ধরনের টুলস অ্যান্ড টেকনিক আছে, যেমন ব্রেন স্টর্মিং, আমি কোশ্চেনারিজ অ্যান্ড সার্ভিস দিয়ে দিচ্ছি অনেকের কাছে। এই টুলস অ্যান্ড টেকনিকগুলো অ্যাপ্লাই করে আপনি ডাটা গ্যাদার করবেন। ওকে, ফার্স্ট স্টেপ হলো ডাটা গ্যাদার করা। তারপরে সেকেন্ড স্টেপ হলো এই ডাটা যে গ্যাদার করলেন সেগুলোকে অ্যানালাইসিস করা। অ্যানালাইসিস করে আপনি হয়তো ক্যাটাগরাইজ করতে পারেন, আপনি হয়তো প্রায়োরিটি সেট করতে পারেন কোনটাকে আগে করবেন কোনটাকে পরে করবেন। তারপরে আপনি যখনই আপনার এই ক্যাটাগরাইজটা হয়ে যাবে, আপনি ডাটাকে রিপ্রেজেন্ট করছেন কিভাবে সেটা আপনি দেখাবেন। সেটা হতে পারে এক্সেলে, সেটা হতে পারে মাইক্রোসফট ভিজিওতে, সেটা হতে পারে কোনো ভিজুয়াল স্ট্রাকচারে, হয়তো হতে পারে কজ এন্ড ইফেক্ট ডায়াগ্রাম, এটাও একটা ডায়াগ্রাম, রাইট? সেটা রিপ্রেজেন্ট করছে সামথিং। সো এরকম ডাটা রিপ্রেজেন্টেশনের কিছু টুলস অ্যান্ড টেকনিক সম্পর্কে আপনার আইডিয়া থাকা লাগবে। এইটার মানেটা হলো যে আপনি আপনার কালেক্ট ডাটাগুলোকে প্রপারলি রিপ্রেজেন্ট করছেন এবং প্রপারলি ভিজিবল করছেন আপনার আদার স্টেক হোল্ডারের কাছে। যখন আপনার ডাটাগুলো কালেক্ট হলো, রিকোয়ারমেন্ট হলো, এগুলো তো সবগুলো কিছু নিয়েই আপনি হয়তো আলোচনা করতে পারবেন না, সবগুলো জিনিসকে আপনি আপনার প্রজেক্টে অ্যাকোমোডেট নাও করতে হতে পারে। তো সেই ডিসিশন অথবা কোন ডাটাটা রিয়েল ডাটা, কোন ডাটাটা আসলে রিয়েল না, এই সম্পর্কে আন্ডারস্ট্যান্ডিংটা আপনি একটা থ্রু ডিসিশন মেকিং প্রসেসে করতে পারেন। ওকে, এই চারটা ছাড়াও আরেকটা আছে, সেটা হলো ইন্টারপার্সোনাল টিম স্কিল। বেসিক্যালি আপনি যখন এই প্রক্রিয়াটা করছেন, ডাটা গ্যাদার, ডাটা অ্যানালাইসিস, ডাটা রিপ্রেজেন্টেশন, ডিসিশন মেকিং, আপনার কিন্তু অনেক ধরনের ওয়ার্কশপ ফ্যাসিলিটেট করতে হয়, আপনাকে কনফ্লিক্ট ম্যানেজ করতে হয়, আপনাকে মিটিং ম্যানেজ করতে হয়। এই যে যেই সব প্রসেস বা যেই সব টুলস অ্যান্ড টেকনিক আপনার এই চারটা অ্যাক্টিভিটিকে এনহ্যান্স করছে সেগুলোকে আমরা বলছি ইন্টারপার্সোনাল টিম স্কিল। এর মধ্যে ইমোশনাল ইন্টেলিজেন্সটাও ইনক্লুড থাকে। সো এটা হলো জেনারেল আইডিয়া যে আপনি যখন কোনো আননোন থাকে আপনি কিভাবে এটাকে নোন হিসেবে নিয়ে একটা 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 সলিউশনে এসে ডিসিশনে আসবেন। এটা একটা কিউমুলেটিভ স্ট্রাকচার। সো আপনি যখন যেই প্রসেসে ডাটা গ্যাদার পাবেন আপনি তখনই বুঝবেন যে এটা একটা জেনারেলাইজ প্রসেস যার মাধ্যমে আমি আমার আইডিয়াটাকে জেনারেট করছি। সো এই প্রসেসটা কি সেটা সম্পর্কে আমি এখনই দেখাচ্ছি। সেটা হলো যে এখানেই আছে কালেক্ট রিকোয়ারমেন্টের ক্ষেত্রে ডাটা গ্যাদারিং আমরা এখানে ইউজ করি ব্রেন স্টর্মিং, ইন্টারভিউস, ফোকাস গ্রুপ, কোশ্চেনারিজ এন্ড সার্ভেস, বেঞ্চমার্কিং। এটা এরকম না যে এটাই খুবই স্পেসিফিক আপনি এই কয়টা টুলস টেকনিক ইউজ করতে পারবেন। আপনি যদি আপনার অর্গানাইজেশন বা আপনার প্রসেসের জন্য বা আপনার রিয়েল লাইফের ক্ষেত্রে আপনার অন্য কোনো টুলস এন্ড টেকনিক প্রপারলি এটা ইউজ করা যায়, সেটা আপনি ইউজ করার কোনো সমস্যা নাই। বেসিক্যালি আপনি যে কোনো ওয়েতে আপনি ডাটা গ্যাদার করার চেষ্টা করবেন এবং চেষ্টা করবেন যাতে আপনি সম্পূর্ণ ডাটাকে গ্যাদার করেন। ওকে, সো ডাটা অ্যানালাইসিস, এখানে ডকুমেন্ট অ্যানালাইসিসের কথা বলা আছে। দ্যাট মিনস আপনি আপনার এগ্রিমেন্টের ডকুমেন্টকে অ্যানালাইসিস করবেন, কারণ এগ্রিমেন্টে কিন্তু বেসিক্যালি আপনার প্রোডাক্টের রিকোয়ারমেন্ট, স্পেসিফিকেশন, স্কোপের সম্পর্কে ক্লিয়ার আইডিয়া থাকে এবং টার্মস অ্যান্ড কন্ডিশন সম্পর্কে এখানে থাকে। ডিসিশন মেকিং এখানে ইউজ করছে ভোটিং, মাল্টিগ্রেডের ডিসিশন অ্যানালাইসিস। ডাটা রিপ্রেজেন্টেশনে দুইটা, অ্যাফিনিটি ডায়াগ্রাম, মাইন্ড ম্যাপিং। ইন্টারপার্সোনাল টিম স্কিলের ক্ষেত্রে নমিনাল গ্রুপ টেকনিক, অবজারভেশন, কনভারসেশন, ফ্যাসিলিটেশন, কনটেক্সট ডায়াগ্রাম, প্রোটোটাইপ।
এই পুরা টুলস অ্যান্ড টেকনিকই আমি একটু আলোচনা করার চেষ্টা করব, যেহেতু আমরা আগের কোনো সেশনেই এগুলো সম্পর্কে ক্লিয়ারলি এখনো পর্যন্ত ডিসকাস করিনি। সামনে হয়তো অনেক প্রসেসে এগুলোকে আবার রিপিট হবে। আমি এই এই সেশনে এটাকে ডিসকাস করছি যাতে পরবর্তী সেশনে এটা সম্পর্কে খুব বেশি আলোচনা করতে না 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 প্রয়োজন হয়। সো রিকোয়ারমেন্ট রিকোয়ারমেন্টের মেইন আউটপুট হলো আমি দুটো ডকুমেন্ট পাবো, রিকোয়ারমেন্ট ডকুমেন্টেশন এবং রিকোয়ারমেন্ট ট্রেসেবিলিটি ম্যাট্রিক্স। এখন আমি টুলস অ্যান্ড টেকনিক, কিছু ডাটা গ্যাদারিং এর টুলস অ্যান্ড টেকনিক, ডাটা অ্যানালাইসিস, ডিসিশন মেকিং এবং ডাটা রিপ্রেজেন্টেশনের কিছু টুলস অ্যান্ড টেকনিক সম্পর্কে আলোচনা করব। সো ফার্স্টেই কালেক্ট রিকোয়ারমেন্টস এর ইনপুট। আমি যেটা বলেছি, আমার কাছে প্রজেক্ট চার্টার আছে, আমার কাছে প্রজেক্ট ম্যানেজমেন্ট প্ল্যান আছে, যেখান থেকে আমি স্কোপ ম্যানেজমেন্ট প্ল্যান পাবো, রিকোয়ারমেন্ট ম্যানেজমেন্ট প্ল্যান পাবো, স্টেক হোল্ডার ম্যানেজমেন্ট প্ল্যান পাবো, প্রজেক্টের ডকুমেন্ট আছে যেটা এজাম্পশন লগ আসবে ডেভেলপ প্রজেক্ট চার্টার থেকে, লেসন লার্ন রেজিস্টার আছে, স্টেক হোল্ডার রেজিস্টার আছে। আমরা আমাদের অর্গানাইজেশন এন্টারপ্রাইজ এনভায়রনমেন্ট ফ্যাক্টর থেকে আমি কিছু ইনফরমেশন পাবো, আমাদের অর্গানাইজেশন প্রসেস অ্যাসেট থেকে হিস্টোরিক্যাল ইনফরমেশন, প্রজেক্টের ইনফরমেশন পাবো। সো টুলস অ্যান্ড টেকনিকের ফার্স্ট টুলস অ্যান্ড টেকনিক এক্সপার্ট জাজমেন্ট। বেসিক্যালি এটা আমি আবারও বলছি, এক্সপার্ট হলো যে আপনি যে কোনো প্রবলেমের ক্ষেত্রে অথবা যে কোনো রিকোয়ারমেন্টের জন্য আপনি আপনার এক্সপার্টের কাছে যেতে পারেন, তার কাছ থেকে গাইডলাইন নিতে পারেন যে কিভাবে আপনি ওই কাজটা করতে পারেন, বা সে তার এক্সপার্টিস আপনাকে দিবে যে কিভাবে আপনি ডাটাটাকে গ্যাদার করবেন, বা কোন কোন ডাটা আপনার প্রজেক্টের জন্য কাজে লাগবে, কোন কোন রিকোয়ারমেন্ট আপনার প্রজেক্টের জন্য কাজে লাগবে, সেই সম্পর্কে আপনি আইডিয়া নেবেন এক্সপার্টের কাছ থেকে। ঠিক আছে, এখন আসেন ডাটা গ্যাদারিং। আমি যেটা বলেছি ব্রেন স্টর্মিং, আমরা অনেকেই জানি ব্রেন স্টর্মিং হলো একটা টুলস, ব্রেন স্টর্মিং হলো একটা আইডিয়াস যার মাধ্যমে আপনি অনেক ধরনের ডাটা আইডিয়া ক্রিয়েট করতে পারেন। দ্যাট মিনস আপনার যারা রিলেটেড স্টেক হোল্ডার আছে তাদেরকে আপনি এক জায়গায় বসায় তাদেরকে নিয়ে ব্রেন স্টর্ম করবেন। তখন কি হবে, বিভিন্ন জন বিভিন্ন মতামত দিবে আপনাকে, আপনার প্রোডাক্ট সম্পর্কে কিছু আইডিয়া দিবে, আপনার প্রজেক্ট সম্পর্কে কিছু আইডিয়া দিবে, যে আইডিয়াগুলোকে আপনি নোট আউট করে রাখতে হবে। ব্রেনস্টর্মিং খুবই ভালো সেশন হয় যখন আপনি প্রপারলি প্ল্যান করতে পারেন। বেসিক্যালি প্রজেক্ট ম্যানেজারের কাজ হলো যে আমরা যেটা বলেছি ইন্টারপার্সোনাল টিম স্কিল ফ্যাসিলিটেশন। প্রজেক্ট ম্যানেজারের কাজ হলো এই ব্রেনস্টর্মিং সেশনকে ফ্যাসিলিটেট করা, যাতে যেই স্পেসিফিক সাবজেক্ট নিয়ে আপনি কথা বলতে চাচ্ছেন বা আইডিয়া জেনারেট করতে চাচ্ছেন, সেই স্পেসিফিক সাবজেক্টে যেন সব ব্রেনস্টর্মিং সেশনে যে যারা পার্টিসিপেন্ট আছে তারা সেই স্পেসিফিক সাবজেক্টে যেন থাকে। আপনার কাজ হলো সেই জায়গায় করা। সো আপনি এর মাধ্যমে কিছু ডাটা গ্যাদার করতে পারেন, তার মানে আপনার স্টেক হোল্ডারদের কাছ থেকে আপনি ইনফরমেশন আইডিয়া জেনারেট করলেন, এই আইডিয়াগুলোকে আপনি ডকুমেন্টেড হিসেবে রেখে দিলেন। ঠিক আছে, আইডিয়া জেনারেশন অনেক কিছু আছে। আমি যেটা বলেছি যে স্পেসিফিকলি অনেকভাবে আইডিয়া জেনারেট করা যেতে পারে। আপনি হতে পারে এখানে তিনটা অপশনের কথা বলা হচ্ছে। রাউন্ড রবিন মিনস হলো ইনিশিয়ালি আপনি কিছু আইডিয়া জেনারেট করবেন, তারপর প্রতিটা স্পেসিফিকলি ইন্ডিভিজুয়াল কাছে যাবেন যে তারা ওই আইডিয়াটাকে অ্যাকসেপ্ট করছে কিনা, এটা একটা ওয়ে হতে পারে। ফ্রি ফর অল মিনস হলো যে আপনি প্রতিটা পার্টিসিপেন্টের কাছ থেকে ইনফরমেশন নিবেন এবং এগুলোকে রেকর্ডেড করবেন। আর এটা হলো কোয়াইট রাইটিং, তার মানে পার্টিসিপেন্ট আপনার আইডিয়াটাকে রিটেন ফর্মে আপনাকে দিবে, উইদাউট মানে সে তার পার্টিসিপেন্ট নেম হিসেবে রেখে দিতে পারে, আবার অনেক ক্ষেত্রে না রাখলেও কোনো সমস্যা নেই। সেকেন্ড হলো যে ইন্টারভিউস। বেসিক্যালি যদিও এটা ইট সেমস যে আপনি যখন আপনার রিকোয়ারমেন্টকে প্রজেক্টের জন্য রিকোয়ারমেন্ট কালেক্ট করছেন, এখন এই রিকোয়ারমেন্ট কালেক্ট শুধুমাত্র তো স্কোপের জন্য করবেন না, আপনি আপনার স্টেক হোল্ডারের কাছে যাবেন, যে বলবেন যে স্যার আপনি আমাকে এই ইনফরমেশনগুলো দেন, কোন কোন ইনফরমেশনগুলো চাচ্ছেন। আপনি হতে পারে সেটা অ্যাকসেপ্টেন্স ক্রাইটেরিয়া রিলেটেড, হতে পারে সেটা প্রোডাক্টের স্কোপ রিলেটেড। সে তখন তার জেনারেল আইডিয়া থেকে তার কাছে আপনাকে ইনফরমেশন দিবে। সো ইন্টারভিউ একটা ভালো টেকনিক, বাট এটা অনেক ট্রাভেলসাম, কারণ সবাইকে ধরে ধরে আপনি ইন্টারভিউ নেওয়াটা একটু ডিফিকাল্ট, তাই না, এবং সময় সাপেক্ষ। বাট এটা যদি আপনার প্রজেক্টের স্কোপ, আপনি যদি প্রজেক্টটা অনেক বড় হয় তখন সেক্ষেত্রে, এবং স্টেক হোল্ডার যদি অনেক বেশি হয়, সেক্ষেত্রে আপনি আরেকটা টুলস আছে কোশ্চেনারিজ অ্যান্ড সার্ভিস। তার মানে আপনি একটা টেমপ্লেট দাঁড় করালেন কোশ্চেনের, সেই কোশ্চেনের সার্ভিস নিয়ে তার কাছে চলে গেলেন, সে শুধু ফিল আপ করে দিল। এটা হতে পারে অনলাইনেও সেটা করা যায়, অনেক পার্টিসিপেন্টের কাছ থেকে এই ইনফরমেশনগুলো নেওয়া সম্ভব হতে পারে। কিন্তু ফেস টু ফেস ইন্টারভিউ নিয়ে যদি ওটা অনেকগুলো স্টেক হোল্ডারের জন্য নিতে হয়, তখন এটা খুব বেশি ইফেক্টিভ হয় না। বাট এনিহাও আপনি যখন ফেস টু ফেস ইন্টারভিউ করছেন, কাস্টমার রিকোয়ারমেন্টটা কিন্তু আপনার প্রপারলি আইডেন্টিফাই করার চেষ্টা করা যেতে পারে। কারণ হচ্ছে আপনি যখন ইন্টারভিউ নিচ্ছেন তখন আপনি তার ফেসিয়াল এক্সপ্রেশন, কোন রিকোয়ারমেন্টটা প্রায়োরিটি দেওয়া যেতে পারে বেশি, সেই সম্পর্কে আপনি একটা আন্ডারস্ট্যান্ডিং নিতে পারবেন। ওকে, সো ইন্টারভিউ একটা ওয়ান কাইন্ড অফ ডাটা গ্যাদারিং টেকনিক ডেফিনেটলি, কারণ ইন্টারভিউর মাধ্যমে আমরা আমাদের স্টেক হোল্ডারের কাছ থেকে ডেটা নিতে পারি।
সেকেন্ড হলো ফোকাস, আরেকটা টুলস অ্যান্ড টেকনিক হলো ফোকাস গ্রুপ। আর বেসিক্যালি সিমিলার থিংস, আপনি এক্সপার্ট জাজমেন্টের ক্ষেত্রে যেটা করেছিলেন যে আপনি জেনারেল এক্সপার্টিসের কাছ থেকে ডাটা নিয়েছিলেন, এখন আপনি চেষ্টা করবেন একটা ফোকাস গ্রুপ ক্রিয়েট করতে, যাদের কাজ হবে স্পেসিফিক সাবজেক্টে আপনাকে ইনফরমেশন দিতে। সো আপনি আপনি ক্রিয়েট করলেন ফোকাস গ্রুপ যে এই কাস্টমারের এই স্টেক ট্রান্সমিশন অথবা কাস্টমারের পাওয়ার সিস্টেমের জন্য এই স্টেক হোল্ডারগুলো ইম্পর্টেন্ট, তাদেরকে নিয়ে একটা গ্রুপ করলেন, সেই গ্রুপের মাধ্যমে তার কাছ থেকে ডাটা নেওয়ার চেষ্টা করলেন। এটা হলো ফোকাস গ্রুপ। বেসিক্যালি এটা ওয়ান কাইন্ড অফ টুলস অ্যান্ড টেকনিক যাতে আপনি আপনার ডাটাটাকে কোয়ান্টিফাইড করতে পারেন এবং এটা ডাটার ইফেক্টিভনেসটা অনেক বেশি থাকে। থার্ড আরেকটা হলো কোশ্চেনারি সার্ভিস। আমি কিছুক্ষণ আগে বলেছিলাম আপনি ইন্টারভিউটা যখন মাস পিপলের ক্ষেত্রে হয় তখন এটা বেটার যে আপনি তাদেরকে একটা কোশ্চেনারি সার্ভিস দিয়ে দিলেন, তারা সেটাকে ফিল আপ করে দিল। সো এইটার একটা ডিফিকাল্টিস হলো যে আপনি কোশ্চেনারি সার্ভিস করতে হলে আপনাকে কোশ্চেনগুলো জানতে হবে। সো কোশ্চেনগুলো স্পেসিফিক যদি হয় তাহলে তাহলে আপনি রিপ্লাইটা ভালো পাবেন। আর এটা টুলস অ্যান্ড ডাটা গ্যাদারিং এর টুলস হলো বেঞ্চমার্কিং। বেঞ্চমার্কিং বেসিক্যালি যদি সিমিলার প্রজেক্ট অন্য কোনো অর্গানাইজেশন বা অন্য কোনো থার্ড পার্টি করে থাকে, তাদের কাছ থেকে আইডিয়া নিলেন তারা কিভাবে ওই কাজটা করেছে, তাদের বেস্ট প্র্যাকটিস কি অপশন নিয়েছে, কোন কোন রিকোয়ারমেন্ট কাস্টমার রিকোয়ারমেন্টকে কোন কোন জায়গাতে ফুলফিল করছে, সেটা যদি আপনার কাছে থাকে সেটাও আপনি যদি নেন, তাহলে আপনার কিন্তু আপনার প্রজেক্টের জন্য রিকোয়ারমেন্ট কালেকশনটা অনেক সহজ হয়ে যাবে। ঠিক আছে, এটা আপনি ইন্টারনাল অর্গানাইজেশনও থাকতে পারে, এটা এক্সটার্নালও হতে পারে। ইন্টারনাল অর্গানাইজেশন বলতে বোঝাচ্ছে আপনার অন্য কোনো অফিসে যদি সিমিলার টাইপের বেঞ্চমার্কিং করে থাকে, কোনো প্রজেক্ট করে থাকে তাহলেও হবে, অথবা আপনার প্রজেক্ট আপনার অর্গানাইজেশন যদি হিস্ট্রিতে কোনো সিমিলার প্রজেক্ট করে থাকে সেই ডাটাটা যদি নেন, তখন আপনি আপনি আপনার প্রজেক্টটা বেঞ্চমার্ক করার চেষ্টা করেন, তখন আপনি কিন্তু আপনার প্রজেক্টের জন্য রিকোয়ারমেন্ট কালেকশনটা ইজিয়ার হয়ে যাবে। ওকে, এই হলো ডাটা গ্যাদারিং টেকনিক্স। এখানে আমরা 7টা টেকনিক নিয়ে কথা বলছি। ডাটা গ্যাদারিং এর আরো অনেক টেকনিক আছে, আমরা পরবর্তী প্রসেসগুলোতে রাখবো। বাট জেনারেল আইডিয়া হলো আপনি যখন ডাটা গ্যাদারিং করলেন, ডাটা গ্যাদার করলেন, তারপরে ডেফিনেটলি আপনাকে ডাটাগুলোকে অ্যানালাইসিস করতে হবে। এখন আমাদের যে কালেক্ট রিকোয়ারমেন্ট, এখানে ডকুমেন্ট অ্যানালাইসিস আছে। তার মানে আপনার যে প্রজেক্টের যে এগ্রিমেন্ট আছে, প্রজেক্টের যে হাউ টু সে প্রজেক্টের আদার যে টেকনিক্যাল স্পেসিফিকেশন ডকুমেন্ট আছে, আপনার যে বিজনেস ডকুমেন্ট আছে, এগুলোকে সব অ্যাকুমুলেট করে আপনি অ্যানালাইসিস করার চেষ্টা করবেন। ঠিক আছে, এবং আপনি আপনার যে স্টেক হোল্ডারদের কাছে যে রিকোয়ারমেন্টগুলোকে কালেক্ট করছেন সেটাকেও সেটাকে কগনিজেন্সে নিয়ে আপনি ডকুমেন্ট অ্যানালাইসিস করা শুরু করবেন। সো ডাটা গ্যাদারিং এর পরে আপনি ডাটাগুলোকে নিয়ে অ্যানালাইসিস করলেন, এরপরে আপনি যেটা করবেন সেটা হলো ডিসিশন নেবেন। বেসিক্যালি এটা কিছুটা আমার কিছুটা আছে, সেটা হলো যে ডিসিশনটা আসলে পরবর্তীতে নিতে হয়, কারণ ডাটা অ্যানালাইসিসের পরে আপনি যেটা করবেন সেটা হলো ডাটাগুলোকে ক্যাটাগরাইজ করতে হয়। কোনো কোনো রিকোয়ারমেন্ট থাকে অ্যাকসেপ্টেন্স ক্রাইটেরিয়ার জন্য, কোনো কোনো রিকোয়ারমেন্ট থাকে প্রোডাক্টের রিকোয়ারমেন্ট থাকে, কোনো কোনো রিকোয়ারমেন্ট থাকে প্রজেক্টের রিকোয়ারমেন্ট থাকে। সো আপনাকে ওই প্রজেক্টের রিকোয়ারমেন্টগুলোকে যদি গ্রুপ আউট করতে পারেন, এই রিকোয়ারমেন্টগুলোকে যদি গ্রুপ আউট করতে পারেন, তাহলে আপনার জন্য সহজ হয় ডিসিশন মেকিং এ। সো আপনি যখন অনেক ডাটা থাকে, রিকোয়ারমেন্ট থাকে, কোনো ক্যাটাগরি না থাকে, তখন আপনার জন্য ডিসিশন নেওয়াটা কঠিন, রাইট? বাট এনি হাউ এটা প্যারালালও চলতে পারে, আবার আলাদাও হতে পারে। ইভেন আপনি যদি ডাটা অ্যানালাইসিসের সময় এই গ্রুপিংটা করে ফেলেন, অথবা ডাটা অ্যানালাইসিসের সময় যদি আপনি প্রায়োরিটি সেট করে ফেলতে পারেন, তাহলে সেটা সেটা খারাপ হবে না আর কি। আপনি সেই অপশনটাও আছে, আপনি করতে পারেন চাইলেই। ওকে, সো ডিসিশন মেকিং এর কিছু টুলস আছে। আমরা খুব ভালো পপুলার একটা জিনিস হলো ভোটিং বেসিক্যালি যদি একটা ডিসিশন আপনি একটা আইডিয়া জেনারেট হলো, এটা আসলে নর্মালি ইউজ হয় ব্রেনস্টর্মিং হলো। ব্রেনস্টর্মিং করে আইডিয়াকে জেনারেট করলেন, সেই আইডিয়াটা একটা আপনি তুলবেন। ধরেন আপনি একটা ব্রেনস্টর্মিং সেশনে আছেন, 50টা আইডিয়া জেনারেট হলো এবং পার্টিসিপেন্ট ছিল 20 জন। আপনি একটা আইডিয়া নেবেন, তারপর সবাইকে জিজ্ঞেস করবেন যে এটাতে সবাই অ্যাগ্রি কিনা অথবা ডিসঅ্যাগ্রি কিনা, অথবা তারা কোয়াইট থাকতে চায় কিনা, এরকম ভাবে আপনি ডিসিশন নিতে পারেন। সো কোনো আইডিয়া যদি অ্যাকসেপ্টেড হয় সবার কাছে, মেজরিটির কাছে, তখন সেই আইডিয়াটা আপনি নেবেন। এই যে মেজরিটি এবং সবার কাছে বললাম, এইটা থেকে আসলে কিন্তু 3টা সেপারেট ভোটিং প্রসেসের কথা আসছে। একটা হলো আনএনিমিটি, তার মানে সবাই এগ্রি করছে। বেসিক্যালি এটা একটু ডিফিকাল্ট, আপনি এক রাউন্ডে এইটা পাবেন না, আপনি হয়তো অনেকগুলো রাউন্ড করতে হবে। মিনস হলো যে একটা আইডিয়া হয়তো 50-20 জনের মধ্যে 10 জন এগ্রি করেছে, বাকি 10 জন এগ্রি করে না, তখন আপনাকে আলোচনা করতে হবে ওই আইডিয়াটা নিয়ে। তখন দেখা যেতে পারে যে হয়তো 10 জনই এগ্রি করছে, আরো 10 জন এগ্রি করছে, অথবা 20 জনই ডিসএগ্রি করছে, সেটা হতে পারে। সেটা হতে পারে। সো
এটা একটা ওয়ে। আনএনিমিটি আর একটা হলো মেজরিটি। দ্যাট মিনস আপনি ভোটিং দিয়েছেন, যে মেজরিটি বলেছে, মানে 20 জনের মধ্যে 15 জন বলেছে ওকে এটা নেওয়া যেতে পারে, অথবা এটা রিজেক্ট করা হলো, রাইট? সেই অ্যাকসেপ্টেন্সটা আপনি নিয়ে নেবেন, মেজরিটি যা বলবে সেটা মেনে নেবেন। আর একটা হলো প্লুরালিটি। তার মানে আপনার হাতে দুইটার বেশি অপশন ছিল, অনেকে অ্যাগ্রি করেছে, অনেকে ডিসঅ্যাগ্রি করেছে, অনেকে কোয়াইট ছিল। 20 জনের মধ্যে মধ্যে 8 জন অ্যাগ্রি করেছে, 7 জন ডিসঅ্যাগ্রি করেছে, আর 5 জন কোয়াইট ছিল। সো আপনার যেটা প্লুরালিটি, দ্যাট মিনস 8 জন, এই 8টাকে আপনি আপনার ডিসিশন হিসেবে নিয়ে নেবেন। এটা হলো ভোটিং এর ডিসিশন মেকিং একটা মেজর টুলস। আর একটা হলো অটোক্রেটিক ডিসিশন মেকিং। দ্যাট মিনস আপনি আইডিয়া জেনারেট করছেন, আপনার বস বা অথবা যে ফ্যাসিলিটার, সে ফাইনালি ডিসাইড করবে যে কোন আইডিয়াটাকে আপনি আপনার প্রজেক্টের জন্য রাখবেন, কোন আইডিয়াটাকে আপনার প্রজেক্টের জন্য রাখবেন না। ওকে, এটা হলো অটোক্রেটিক ডিসিশন মেকিং। এটা অনেক ক্ষেত্রে কাজে লাগে। এটা একটা ইম্পর্টেন্ট ডিসিশন মেকিং টুল। আরেকটা থার্ড আরেকটা ডিসিশন মেকিং টুল হলো মাল্টি ক্রাইটেরিয়া ডিসিশন মেকিং। এটা আসলে সব ক্ষেত্রে করা যায় না, কিন্তু কিছু কিছু ক্ষেত্রে আপনি রিকোয়ারমেন্টের ফাইনালাইজেশনের ক্ষেত্রে মাল্টি ক্রাইটেরিয়া ডিসিশন মেকিংটা অ্যাপ্লাই করতে পারেন। এটা মানে হলো যে আপনি যে সাবজেক্ট নিয়ে কাজ করছেন সেটার কিছু স্পেসিফিক ক্রাইটেরিয়া সিলেক্ট করবেন, অনেকগুলো ক্রাইটেরিয়া সিলেক্ট করবেন, তারপরে প্রতিটা ক্রাইটেরিয়ার জন্য কিছু স্কোরিং মেকানিজম ঠিক করবেন, তারপরে যেই অপশনগুলো আপনার হাতে আছে সেই অপশনের একটা স্কোরিং করবেন। স্কোরিং করার পর যার ভ্যালু সবচেয়ে বেশি হবে তাকে আপনি আপনার আইডিয়া হিসেবে, মানে রিকোয়ারমেন্ট হিসেবে অ্যাকসেপ্ট করে নেবেন। সো এটা অনেক ক্ষেত্রে ইউজ করা হয় মাল্টি ক্রাইটেরিয়া ডিসিশন মেকিং। বাট এনিহাউ এটা খুব বেশি আম, সহজ না সব রিকোয়ারমেন্টের জন্য। ওকে, নাও আসেন ডাটা রিপ্রেজেন্টেশন। বেসিক্যালি আমি যেটা বলেছিলাম যে আপনি যখন আইডিয়া জেনারেট করছেন, আইডিয়া জেনারেট করার পরে ডাটাকে অ্যানালাইসিস করছেন, তারপরের স্টেপটা হওয়া উচিত ডাটা রিপ্রেজেন্টেশন। মিনস হলো আপনি আপনার ডাটাটাকে কিভাবে রিপ্রেজেন্ট করছেন। অনেক রিকোয়ারমেন্ট আছে, এটাকে আপনি ক্যাটাগরাইজ করে গ্রুপিং করে করলে খুবই ভালো হয়, খুব সহজে রিপ্রেজেন্ট করা যায় যে কোন রিকোয়ারমেন্টটা অ্যাকসেপ্টেন্সের জন্য, কোন রিকোয়ারমেন্ট ডিজাইনের জন্য, কোন রিকোয়ারমেন্ট প্রোডাক্টের জন্য, কোন রিকোয়ারমেন্ট এক্সিকিউশনের জন্য। এটা আপনি ক্লিয়ারলি আইডেন্টিফাই করা সহজ হয়। সো ডাটা রিপ্রেজেন্ট এখন আপনি আইডেন্টিফাই করলেন, এটাকে আপনি এক্সেলে লিখবেন, নাকি আপনি গ্রাফ করে দিবেন, নাকি আপনি জেনারেল ট্রি শেপ ড্রয়িং করবেন। সো এই রিপ্রেজেন্টেশনের জন্য কিছু আইডিয়াস আছে। একটা হলো অ্যাফিনিটি ডায়াগ্রাম, আর একটা হলো মাইন্ড ম্যাপিং, যেটা আমরা কালেক্ট রিকোয়ারমেন্টের জন্য ইউজ করেছি। আরো অনেক ধরনের ডাটা রিপ্রেজেন্টেশন টেকনিক আছে, আমরা অন্য প্রসেসে যেটা হয়তো পড়বো। অ্যাফিনিটি ডায়াগ্রামটা যেটা হলো সেটা হলো আপনার যে আইডিয়াগুলো আছে সেটাগুলোকে আপনি ক্যাটাগরিতে ভাগ করছেন, ভাগ করে আপনি আপনার আইডিয়াগুলোকে অ্যাকুমুলেট করছেন বাই ক্যাটাগরিজ। সো এটা খুব ইজি টু রিপ্রেজেন্ট এবং ইজি টু আন্ডারস্ট্যান্ড উইচ রিকোয়ারমেন্ট কামস ফ্রম উইচ গ্রুপ অফ ওয়ার্ক। ঠিক আছে। আর একটা মাইন্ড ম্যাপিং, বেসিক্যালি এটা অনেকটা, হাউ টু সে, অনেকটা আপনি আপনার আপনার আইডিয়াটা আপনি চিত্র আকারে দেখাচ্ছেন, আপনার আইডিয়াটা আপনি ড্রয়িং আকারে দেখাচ্ছেন। মিনস আপনি শুরু করলেন মাইন্ড ম্যাপিং দিয়ে, তারপরে আপনি ব্রাঞ্চ আকারে চারদিকে ঘুরতে থাকলেন। মাইন্ড ম্যাপিং অনেকটা এই টাইপেরই। সো এটা হলো যে আইডিয়া জেনারেট করতে গাইড করে। আপনি যদি ক্যাটাগরি আবারও সেম, আপনি যদি এটাকে প্রপারলি ক্যাটাগরাইজ করতে পারেন তাহলে আপনার আইডিয়া জেনারেশনটা বেটার হবে। ওকে, সো মাইন্ড ম্যাপিং ও ওয়ান কাইন্ড অফ টুলস অ্যান্ড টেকনিক ফর কালেক্ট রিকোয়ারমেন্ট প্রসেস। আরেকটা টুলস অ্যান্ড টেকনিক হলো ইন্টারপার্সোনাল টিম স্কিল। এখানে তিনটা টুলস অ্যান্ড টেকনিক ইউজ করা হয়েছে। একটা হলো নমিনাল গ্রুপ টেকনিক, একটা হলো অবজারভেশন কনভারসেশন, আর একটা হলো ফ্যাসিলিটেড ওয়ার্কশপ। নমিনাল গ্রুপ টেকনিকটা নর্মালি ব্রেন স্টর্মিং সেশনের পরে আপনি ভোটিং প্রসেসের মাধ্যমে আপনার আইডিয়াগুলোকে র্যাঙ্ক করার চেষ্টা করেন। ঠিক আছে, এটা একটা প্রসেস আছে। প্রথমে আপনি আইডিয়াটাকে জেনারেট করবেন, সেগুলোকে লিখে রাখবেন, তারপরে আইডিয়াগুলোকে ডিসকাস করে বেসিক্যালি কিছু কিছু প্রবলেম এবং অপরচুনিটিকে বের করার চেষ্টা করবেন, সেগুলো আবার রাইট ডাউন করে রাখবেন। তারপরে আপনি সবার কাছ থেকে সবার কাছ থেকে ভোট নিবেন যে কে কোন আইডিয়াতে কতটা মার্কস দিচ্ছে। তারপরে আপনি মাল্টি ক্রাইটেরিয়া ডিসিশনের মাধ্যমে আপনি এখান থেকে কোন আইডিয়াটাকে আপনার প্রজেক্টের জন্য অথবা কোন আইডিয়াটা রিয়েলি আপনার প্রোডাক্টের জন্য লাগবে সেটাকে আপনি অ্যাকোমোডেট করতে পারেন। ওকে, এটা একটা নমিনাল গ্রুপ টেকনিক। এটা ব্রেনস্টর্মিং সেশনের পরে আপনার আইডিয়াকে রিফাইন করার জন্য ব্যবহার করা হয়ে থাকে। আরেকটা হলো অবজারভেশন কনভারসেশন, 1 নম্বর জব শ্যাডোইং। বেসিক্যালি এটা অনেকটা আপনি কাজ করছেন একটা প্রোডাক্ট নিয়ে, আপনার পাশে আরেকজন বসে থাকবে, সে দেখবে যে আপনি আসলে কি করছেন। এটা অনেকটা প্যাসিভের মতো জব শ্যাডোইং। দ্যাট মিনস আপনি কাজটা করছেন, সে দেখছে, সে বুঝতেছে যে আপনার রিকোয়ারমেন্ট কি কি হতে পারে। আপনি যখন কাজের মধ্যে কি কি প্রবলেম পাচ্ছেন, কোন স্টেপে কাজটা করছেন, সেগুলোকে নোটেড আউট করে রাখছে। নতুন যে প্রোডাক্টটা আসবে সেই প্রোডাক্টে সেগুলোকে এনহ্যান্স করার চেষ্টা করবে।
আরেকটা হলো যে আপনি যদি প্যাসিভ না হয়ে একজন বসে থাকলে, পাশাপাশি বসে থাকলে আপনি কাজ করলেন, সে বসে থাকলে, এটা না করে আপনার কাজটা যদি যে জব শ্যাডো করছে সে যদি কাজটা করে, তখন তার আরো বেটার আন্ডারস্ট্যান্ডিং হয়। এটাকে বলে অ্যাক্টিভ পার্টিসিপেন্ট। ওকে, এটা ওয়ান কাইন্ড অফ কালেক্ট রিকোয়ারমেন্ট প্রসেস, যার মাধ্যমে আপনি আপনার প্রোডাক্টের কোন রিকোয়ারমেন্টটাকে আপনার স্পেসিফিকেশনের প্রয়োজন আছে সেটা সম্পর্কে একটা আইডিয়া পেয়ে থাকেন। আরেকটা হলো ফ্যাসিলিটেড ওয়ার্কশপ। বেসিক্যালি আমি এটা অনেকবার বলেছি। বেসিক্যালি আপনি যখন কোনো স্পেসিফিক ইনফরমেশন জানার প্রয়োজন হয়, আপনার স্টেক হোল্ডারদের সাথে মিটিং করতে হয়, স্টেক হোল্ডারদের সাথে ওয়ার্কশপ করতে হয়, ব্রেনস্টর্মিং সেশন করতে হয়। এটার একটা পার্ট হলো ওয়ার্কশপ। একটা স্পেসিফিক সাবজেক্ট নিয়ে আপনি ব্রেনস্টর্মিং সেশন করবেন বা স্পেসিফিক সাবজেক্ট নিয়ে আপনি আলোচনা করবেন একটা থ্রু ওয়ার্কশপের মাধ্যমে, যেখানে কি স্টেক হোল্ডারদেরকে আপনি এনে তারপরে আপনি চেষ্টা করবেন এটা সম্পর্কে, আপনার প্রোডাক্টের সম্পর্কে প্রপার ইনফরমেশন নেওয়ার জন্য। ওকে, সো দ্যাট আপনি আরো বেটার রিকোয়ারমেন্টকে কালেক্ট করতে পারেন। ওকে, এটা হলো ফ্যাসিলিটেড ওয়ার্কশপ। আরেকটা হলো কনটেক্সট ডায়াগ্রাম, আরেকটা টুলস অ্যান্ড টেকনিক। বেসিক্যালি আমরা কিছুক্ষণ আগে অ্যাফিনিটি ডায়াগ্রাম পড়েছিলাম, যেখানে আপনার রিকোয়ারমেন্ট গুলোকে কালেক্ট করে ক্যাটাগরাইজ করে থাকে। কনটেক্সট ডায়াগ্রাম অনেকটা এটা স্পেসিফিকলি ব্যবহার হয় আপনার প্রোডাক্টের রিকোয়ারমেন্টকে কালেক্ট করার জন্য, যেখানে ইনপুট আউটপুটে কোন প্রোডাক্টটা ইউজ করা হচ্ছে, কে এটার মধ্যে ইউজ করছে, এটার একটা স্পেসিফিক স্ট্রাকচার দেওয়া থাকে, ইনপুট এবং আউটপুট এবং থ্রু ইয়োর প্রসেস। নর্মালি এটা কম্পিউটার সিস্টেম অথবা প্রোডাক্ট লাইনের জন্য ইউজ করা হয়ে থাকে। আপনি দেখবেন যে যেখানে আপনার বিজনেস স্ট্রাকচার অনুসারে আপনার ইনপুট এবং আউটপুটের মধ্যে একটা কোরিলেশনশিপ করার চেষ্টা করা হয়ে থাকে কনটেক্সট ডায়াগ্রামে। ওকে, আরেকটা হলো প্রোটোটাইপ। বেসিক্যালি আমরা সিমুলেশনের কথা শুনেছি। মিনস হলো আপনার যেটা লাগছে সেটাকে সিমুলেট করার চেষ্টা করবেন, সিমুলেট করে আপনি বোঝার চেষ্টা করবেন আপনার কোন ধরনের রিকোয়ারমেন্ট লাগবে। ওকে, এটা আমাদের অনেক নোনস, কারণ আমরা সিমুলেশন এই ওয়ার্ডটা অনেক সময় ইউজ করি। বেসিক্যালি এটা সিমিলার কনসেপ্টই, আপনি সিমুলেট করছেন প্রোটোটাইপ, এটা ওয়ান কাইন্ড অফ প্রোটোটাইপ। আপনার যে প্রোডাক্টটা লাগছে সেটার একটা সিমুলেট স্ট্রাকচার তৈরি করলেন, সেটা অনুসারে পারফরমেন্স চেক করলেন এবং সেই অনুসারে আপনার রিকোয়ারমেন্টটাকে কালেক্ট করার চেষ্টা করলেন। ওকে, রিকোয়ারমেন্টটাকে ইনপুট দেওয়ার চেষ্টা করলেন। আরেকটা হলো যে স্টোরি বোর্ডিং, এখানে এটাও একটা প্রোটোটাইপিং স্ট্রাকচার। আমি জানি না আপনার ফিল্ম ইন্ডাস্ট্রিতে দেখেছেন কিনা। আপনি দেখবেন যে ফিল্ম ইন্ডাস্ট্রিতে ওরা একটা হোয়াইট বোর্ড ইউজ করে, যেখানে ছবি পেস্ট করা থাকে, হয়তো স্কেচ করে ছবিটা আঁকছে, কোন ছবিটা কোন শুটিং এর কোন ইয়াটা একটা জেনারেল একটা স্ট্রাকচার রেখে রাখে থ্রু পিকচারের মধ্যে। সো যখন ওয়ান্স একটা ফিল্ম একটা 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 শুটিং শেষ হয়ে গেছে, ও টিক চিহ্ন দিয়ে দেয় যে ঠিক আছে এটা আমার শেষ। স্টোরি বোর্ডিংও এটা অনেকটা এরকম টাইপ, যে আপনার যে জিনিসটা লাগবে সেটাকে আপনি পিকচার আকারে ড্র করবেন স্টেপ বাই স্টেপ। যখন আপনি ড্র করবেন তখন আপনার অনেক আননোন আসবে, সেগুলোকে আপনার ফ্যাসিলিটেট করে বা সেগুলোকে আপনি অ্যাকোমোডেট করে আপনি চেষ্টা করবেন একটা স্ট্রাকচার দাঁড় করাতে। সো ফাইনালি আমরা চলে আসছি আউটপুটে। বেসিক্যালি আমরা এতক্ষণ যে আলোচনাগুলো করেছিলাম এটা হয়তো আপনাদের প্রজেক্টের জন্য নাও লাগতে পারে, কারণ এত টুলস অ্যান্ড টেকনিক আমরা ইউজ করে রিকোয়ারমেন্ট কালেক্ট করি না। নর্মালি আমরা আমাদের কাস্টমার কাছে যাই, কাস্টমার কাছ থেকে তাদের স্পেসিফিক আন্ডারস্ট্যান্ডিংটা বোঝার চেষ্টা করি, কোনো স্পেসিফিক রিকোয়ারমেন্ট থাকে কিনা। কারণ বেসিক্যালি আমাদের কন্ট্রাক্ট থাকে, যে কন্ট্রাক্টে খুব ক্লিয়ারলি স্টেটেড থাকে কোন স্কোপ আমাকে করতে হবে, কোন স্কোপ করতে হবে না। কিন্তু আপনি যদি একটু চিন্তা করেন আউট অফ বক্স, যেখানে কন্ট্রাক্ট নাই অথবা কন্ট্রাক্ট থাকলে খুব ক্লিয়ারলি সবকিছু ডিফাইন করা নাই, সেক্ষেত্রে আপনাকে কিন্তু এই রিকোয়ারমেন্টগুলো কালেক্ট করতে হবে। আবার অনেক ক্ষেত্রে যেটা হয়, স্পেসিফিকলি সফটওয়্যার ইন্ডাস্ট্রিতে প্রোডাক্ট রিকোয়ারমেন্টের ক্ষেত্রে আইডেন্টিফিকেশনের জন্য অনেক ক্ষেত্রে বোঝা যায় না আমার কোন রিকোয়ারমেন্টটা দরকার। সেক্ষেত্রে আপনার এই কিছু টুলস অ্যান্ড টেকনিক আপনার হেল্প করবে প্রজেক্ট এবং প্রোডাক্টের রিকোয়ারমেন্ট সম্পর্কে ক্লিয়ার একটা আন্ডারস্ট্যান্ডিং দেওয়ার জন্য। সো এটা হলো জেনারেল আইডিয়াস আপনার কালেক্ট রিকোয়ারমেন্টের জন্য। এখন আমরা আউটপুটে কি পাবো? আউটপুটে আমরা রিকোয়ারমেন্ট ডকুমেন্টেশন পাবো, যেখানে স্টেটেড থাকবে আপনার বিজনেস রিকোয়ারমেন্ট কি কি আছে, আপনার প্রজেক্টের রিকোয়ারমেন্ট কি কি আছে, আপনার স্টেক হোল্ডার কি কি রিকোয়ারমেন্ট, যার কারণে আপনি কালেক্ট রিকোয়ারমেন্ট করেছেন, আপনার সলিউশন কি কি রিকোয়ারমেন্ট আছে, মানে প্রোডাক্টের জন্য কি কি সলিউশন আছে, কোয়ালিটি রিকোয়ারমেন্ট কি আছে, যেখান থেকে আপনি অ্যাকসেপ্টেন্স ক্রাইটেরিয়া ঠিক করবেন, প্রজেক্টের রিকোয়ারমেন্ট কি কি আছে। আরেকটা হলো ট্রানজিশন রিকোয়ারমেন্ট। বেসিক্যালি আপনার এটা যদি হয় নতুন প্রোডাক্টের কোনো এক্সিস্টিং কিভাবে কাজ করছেন, সেখান থেকে আপনি কিভাবে ট্রানজিট হয়ে নতুন প্রোডাক্টে আসবেন, সেই সম্পর্কে একটা জেনারেল আন্ডারস্ট্যান্ডিং থাকা লাগবে। তার মানে আপনি কারেন্ট স্ট্যাটাসে কি আছে এবং আপনার ফিউচার স্ট্যাটাস কোথায় যাবে, এই ট্রানজিশন পিরিয়ডে আপনি কিভাবে কাজ করবেন সেই সম্পর্কে আপনার একটা ক্লিয়ার আন্ডারস্ট্যান্ডিং থাকা লাগবে। সো দিস ইজ রিকোয়ারমেন্ট ডকুমেন্টেশন। আরেকটা আউটপুট আছে রিকোয়ারমেন্ট ট্রেসিবিলিটি ম্যাট্রিক্স। এটা খুবই ইম্পর্টেন্ট একটা জিনিস, যদিও আমি জানি যে অনেকে হয়তো এটা ইউজ করে না। বেসিক্যালি এটা ওয়ান কাইন্ড অফ থিংস, যে আপনি আপনার রিকোয়ারমেন্ট গুলোকে তার সোর্স থেকে এন্ড পর্যন্ত
চেষ্টা করবেন এটা কোথা থেকে আসছে। যেমন ধরুন একটা রিকোয়ারমেন্ট আসছে ডিজাইনের জন্য, সো আপনি এটা ডিজাইনে মার্ক করলেন যে এটা ডিজাইনের রিকোয়ারমেন্ট। এটা কে দিয়েছে? এটা আপনাকে স্টেক হোল্ডার এ দিয়েছে। এটা কোন স্টেজে যে এটা কাজে লাগবে? এটা অ্যাকসেপ্টেন্স ক্রাইটেরিয়াতে যা কাজে লাগবে। সো আপনি যদি এটাকে ডিটেইল স্পেসিফিক গ্রুপিং করতে পারেন তাহলে যেটা হবে যে আপনি যখন এই রিকোয়ারমেন্ট কালেকশন প্রসেসটাকে শেষ করলেন, শেষ করার পরে যখন আপনি সবগুলো রিকোয়ারমেন্টকে ইনপুট দিলেন এবং ডাব্লিউবিএস ক্রিয়েট করলেন পরবর্তী ফেজে যে আপনি দেখবেন যে অনেক জায়গায় অনেক ডাব্লিউবিএস এর ক্ষেত্রে আপনি কোনো রিকোয়ারমেন্ট কালেক্টই করেননি হয়তো। ঠিক আছে? আপনি যদি এইভাবে ক্যাটেগরাইজ করতে পারেন তখন আপনাকে আবার কালেক্ট করে রিকোয়ারমেন্ট প্রসেসটাকে আবার করতে হবে। সো এটা একটা ভালো টেকনিক। এই টেমপ্লেটটা যদি আপনার কাছে থাকে যে আপনি একটা রিকোয়ারমেন্টকে ট্রেস করতেছেন তার সোর্স থেকে এন্ড পর্যন্ত, তার ইনিশিয়েট থেকে এন্ড পর্যন্ত, এবং এই রিকোয়ারমেন্টটা কে জেনারেট করছে, কখন এই রিকোয়ারমেন্টটা ফুলফিল হবে, এই রিকোয়ারমেন্ট কোন স্টেক হোল্ডারের জন্য, তার সাথে আপনি কিভাবে কমিউনিকেট করবেন যাতে কোনো রিকোয়ারমেন্টই আপনার আউট অফ স্কোপে বাইরে না যায়। সো এটা হলো রিকোয়ারমেন্ট ট্রেসেবিলিটি ম্যাট্রিক্স। এটা খুবই ইম্পর্টেন্ট একটা জিনিস। যদিও আমরা অনেক অর্গানাইজেশনের ক্ষেত্রে এটা ইউজ করি না কারণ আমাদের একটা ন্যাচারাল টেমপ্লেট আছে, বাট এটা হেল্প করে যে একটা বড় অর্গানাইজেশনের জন্য যেখানে স্টেক হোল্ডাররা তাদের রিকোয়ারমেন্টকে খুব ক্লিয়ারলি স্টেট করে না, আবার এই রিকোয়ারমেন্টকে স্টেট করলেও এটা ডকুমেন্টেড রাখার চেষ্টা করে না। সো আপনার কাজ হবে যাতে কাস্টমারের সাথে এই ধরনের মিসআন্ডারস্ট্যান্ডিং গুলোকে অ্যাভয়েড করার জন্য সো আপনি প্রপারলি রিকোয়ারমেন্ট ডকুমেন্ট করবেন, কাস্টমার রিকোয়ারমেন্টকে কোন রিকোয়ারমেন্ট কে দিয়েছে, কখন দিয়েছে, কোন রিজনের জন্য দিয়েছে, কোন প্রোডাক্টের জন্য দিয়েছে, এটা ক্লিয়ারলি স্টেটেড থাকবে এবং কোন সময় এই রিকোয়ারমেন্টটাকে কাস্টমারকে বোঝায় দিতে পারবেন সেটা সম্পর্কে এই রিকোয়ারমেন্ট ট্রেসেবিলিটি ম্যাট্রিক্সের মাধ্যমে আপনি কাজটা করতে পারবেন। ওকে, এই হলো রিকোয়ারমেন্ট ট্রেসেবিলিটি ম্যাট্রিক্স, এই হলো কালেক্ট রিকোয়ারমেন্ট প্রসেস। বেসিক্যালি আমরা কালেক্ট রিকোয়ারমেন্ট প্রসেসে একটু সময় দিয়ে পড়েছি কারণ হচ্ছে এখানে অনেকগুলো টুলস এন্ড টেকনিক আছে যেগুলো আমাদের পরবর্তী সেশনে অনেক অনেক প্রসেসের জন্য কাজে লাগবে, কিন্তু তখন আমরা এত ডিটেল পড়াবো না, জাস্ট এখন পড়া রাখলাম যাতে ভবিষ্যতে এটা যখনই আসবে, যেমন ডাটা গ্যাদারিং এর কোনো টুলস এন্ড টেকনিক, ব্রেনস্টর্মিং সেশন অথবা নমিনাল গ্রুপ টেকনিক এগুলো সম্পর্কে যদি আসে তখন আমরা স্কিপ করতে পারবো। দ্যাটস অল ফর টুডেস পার্ট ওয়ান। পার্ট ওয়ান আমরা এখানে শেষ করলাম। আমরা পরবর্তী সেশনে আমাদের পার্ট টু নিয়ে যখন আসবো তখন আপনাদের সাথে আবার দেখা হবে। থ্যাংক ইউ ভেরি মাচ ফর ইউর পেশেন্স।